ইতিহাসের বাঁক বদলানো ৩৬শে জুলাই আজ পরিবর্তিত বাংলাদেশে ২ বছর পরও ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকে। ন্যায় বিচার না পাওয়ায় হতাশ শহীদ পরিবার। এবং নড়িয়ায় চরমোহন নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। দুর্ভোগে ৭ গ্রামের হাজারো মানুষ। একটু পর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সংসদ ভবন এলাকায় আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত হবে এই জাদুঘর। ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘর উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। নানা জটিলতার কারণে ২৪শে আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা জাদুঘর চালু করা যায়নি। দিবসটিতে সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িক ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও এদিন দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। জাতীয় পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন সরকারি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দলগুলো। সকাল 8:30টা থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোর 6টা 1 মিনিটে নগরীর রিকাবি বাজারে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এছাড়া দিবসটি উপলক্ষে সিলেটে 11 দলীয় ঐক্যজোট, জেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সভা সমাবেশ, শোকযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রব্বুল আলামিন ২০২৪ সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন এই দেশের নেতৃত্বে এবং দায়িত্বে যারা আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি দীর্ঘায়ু এবং সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন তিনি যেন জনগণের অধিকার, ন্যায় বিচার এবং সততার সাথে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. এখানে থাকি।
কোথায় মুভ করবো? এখানে? ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই মুহূর্তে জাদুঘর ঘুরে দেখছেন। তার সাথে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পাইছো? এখন পাওয়া গেছে? আচ্ছা, দর্শক, এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সংসদ ভবন এলাকায় আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত হবে এই জাদুঘর। ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘর উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শন ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী। আমরা জানি, নানা জটিলতার কারণে ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকেই রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যা চালু করা যায়নি এতদিনেও। দিবসটিকে ঘিরে সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িক ও কোরপত্র প্রকাশ করা হবে। এছাড়াও আজকের এই দিনে বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসের ২ বছর পূর্তি। আজকের এই দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘরে উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমার মন্ত্রী সার্কিটে যেতে দেন। মন্ত্রী সার্কিটে দেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এই মুহূর্তে ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘর উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখছেন। আজকের এই দিনেই দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচি পালন করার পাশাপাশি নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখছেন। আমরা সরাসরি যুক্ত আছি সেখানে। নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌরভ হাবিব। আমরা জানি আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং রাষ্ট্রীয় মর্যাদায় সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। রাজশাহীতে আয়োজন কেমন দেখছেন? আর জুলাই অভ্যুত্থান ঘিরে সাধারণ মানুষের কি প্রত্যাশা? আপনাকে জানিয়ে রাখছি আজকে সকাল ৯টায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং রাজশাহীর যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং শহীদ শাকিম আঞ্জুমের বাবা এবং যারা গুলিবিদ্ধ আছেন তারা জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন এবং এই শ্রদ্ধার মাধ্যমে তারা এই যে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন এবং দেশে যেন শান্তিপূর্ণভাবে পরিচালনা হয় সেই বিষয়গুলো নিয়েও কথা বলেছেন। আমরা একটু সরাসরি কথা বলবো। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। একটু বলবেন আজকের দিনে আপনার প্রত্যাশা কি? জুলাই হত্যাকাণ্ডের বিচার কিংবা দেশ কিভাবে এগিয়ে যাবে তাদেরকে নিয়ে একটু বলবেন। আমার সঙ্গে আছে আমাদের শহীদ শাকিব আঞ্জুমের পিতা, আমার বড় ভাই, আমার সহযোদ্ধা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রিটন, রাজশাহী জেলা পরিষদের মাননীয় প্রশাসক এরশাদ আলী সেবাই সহ সকল কর্মকর্তাবৃন্দ আছে। আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে জুলাই শহীদে আমরা ফুল দিয়েছি এবং আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা তার প্রত্যেকটা ওয়াদে আমরা পালন করছি। আশা করছি যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছে সেই পরিবারের পাশে আমরা থাকব এবং
আহতদের পাশে আমরা সুচিকিৎসা করে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে সুপ্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমরা চাই এই জুলাই আন্দোলনে আমাদের সবার প্রত্যাশা একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ সকল বিদেশি আগ্রাসনের হাত থেকে মাতৃভূমিকে 1971-এর মতো আগামী দিনে রক্ষা করা, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা এবং শপথ। ধন্যবাদ। আমাদের সাথে আছেন শহীদ শাকিম আঞ্জুমের বাবা, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনারা এই হত্যাকাণ্ডের বিচার পেতে কতদূর অগ্রগতি হয়েছে আপনাদের আইনিভাবে, কি মনে হয়? আমাকে প্রিয় দেশবাসী, আমাকে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাকে একবার সাক্ষ্য নিয়েছে, তারপরে আর এখন পর্যন্ত কোনো হয় নাই। তবে আমি সরকারের কাছে, বর্তমান গণতান্ত্রিক সরকার তারেক জিয়ার কাছে আমার একটাই অনুরোধ, শহীদদের যেন উপযুক্ত বিচার হয়। আর আমার ছেলেরা যে জন্যে জীবন দিল, দেশটা যেন সুন্দর, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ভালো মানুষ দ্বারা শাসিত হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। যেরকম কিছুদিন আগে আমার ভাই ভূমিমন্ত্রী বলেছে যে রাজশাহীতে নাকি 100 জন কোটিপতি হয়েছে খালি মাদক ব্যবসা করে। তা এদেরকে তো বিচার চাইছে ভাই, আইনের আওতায় নিয়ে আসার জন্য। এগুলো কারা বাস্তবায়ন করবে আমি জানি না, এগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, তাহলেই সমাজ থেকে হানাহানি, মারামারি, দুর্নীতি এগুলো সব বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার যারা জুলাই স্মৃতিস্তম্ভে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, ভূমিমন্ত্রী, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং শহীদ শাকিম আঞ্জুমের বাবা সহ যারা ছিলেন, তারা বলছেন যে শহীদ হত্যাকাণ্ডে যেন বিচার হয় এবং দেশটা যেন খুব সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়টিতে তারা গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে, গভীর শ্রদ্ধা। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, জানতে চাই, আজকে তো জুলাই অভ্যুত্থানে 2 বছর পূর্তি হলো এবং এই দিবসকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানতে চাই এবং তারা কি বলছে, এই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি বলছে, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথী, আপনি জানেন যে আজ 5 আগস্ট 2024 সালে, এটি ছিল আসলে 36শে আগস্ট। আসলে জুলাই মাস দীর্ঘ হওয়ার কারণে এটিকে আসলে জুলাই যোদ্ধারা 36 জুলাই হিসাবে আখ্যায়িত করেছে এবং আজকের এই দিনে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু এই জুলাইয়ের যে পূর্ণ বাস্তবায়ন, সেটি আসলে বাস্তবায়িত। এবং আমরা জানি যে সারা দেশে আজকে এই জুলাই গণহত্যা দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস হলে পালিত হচ্ছে। নরসিংদীতেও কিন্তু ব্যতিক্রম নেই। আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমি দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি নরসিংদীর পৌর পার্কে। এখানে আসলে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে। এখানে জুলাইয়ের যে সকল শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে যে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা কিন্তু দেখেছি যে আসলে সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু যে জুলাই শহীদদের স্মৃতির পাশাপাশি তারা যে সকল কার্যক্রম হাতে নিয়েছে, তারা কিন্তু আসলে সেটি বাস্তবায়নের আকাঙ্ক্ষা করছেন। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছে এবং তাদের একটি দাবি রয়েছে যে আসলে যারা জুলাই যোদ্ধাদের যে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের বিচার সহ যারা এখনো অসুস্থ রয়েছেন তাদেরকে আসলে সার্বিকভাবে দেখভাল করা কিন্তু সরকারের প্রতি একটি দায়িত্বের দাবি তারা করছেন। তো জুলাই এছাড়াও কিন্তু জেলাব্যাপী আসলে সারাদিন ব্যাপী প্রোগ্রাম রয়েছে। তো সাথে এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে, গভীর শ্রদ্ধা। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা জানি জাতীয় পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশেই নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আপনার কাছে জানতে চাই, খুলনার কি অবস্থা, এই দিবসকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কি? খুলনায় যে নানা আয়োজনের মধ্য দিয়ে যে জুলাই শহীদ যারা, তাদেরকে খুলনাবাসী যে শ্রদ্ধা করছে এবং এখানটায় রয়েছে জুলাই যে স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধ এখানটায় এসে শ্রদ্ধা নিবেদন করছে সকাল 9টা থেকে। আমাদের সঙ্গে রয়েছে এখানটায় রয়েছে জুলাই যে যোদ্ধা যারা রয়েছেন, এই মাঠে দেখেছি যারা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলবো। আসলে কতটা পূর্ণ হয়েছে যে 2 বছর পূর্ণ হলো, যে স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন দিয়েছিলেন, কতটা বাস্তবায়িত হয়েছে?
সত্যি কথা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের যে আশাকাঙ্ক্ষা ছিল তার 1% বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের এই বিগত 2 বছরে আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাই আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এখানে এসেছি তাদের কিন্তু যে হত্যার বিচার, সেই হত্যার বিচার এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নিশ্চিত করা যায়নি। এবং পাশাপাশি আজকে যে আমাদের যে কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। এবং এই কাঠামো পরিবর্তনের জন্য যে জুলাই সনদটাকে আমরা প্রস্তাবন করেছিলাম, সেই জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাহলে আমরা আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছি তাদের সাথে কিন্তু আমরা যে সুবিচার এবং তাদের যে হত্যার যে আমরা বিচার, সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত করতে পারিনি। ধন্যবাদ আপনাকে। আপনার আরেকজন জুলাই যোদ্ধা রয়েছেন, আসলে কেমন দেখছেন, কতটা স্মরণ করা হচ্ছে শহীদদের? আসলে জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো উপায় নেই। জুলাই গণ অভ্যুত্থানে তাজা রক্তের উপর দাঁড়িয়ে আজকে জুলাই শহীদ দিবস। তো এই জুলাই শহীদ দিবসে আমি বলতে চাই যে আমরা ফ্যাসিস্ট হাসিনা আমলে যা দেখে এসেছি বর্তমানে সেটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। এবং হাসিনাকে আমরা যে শাস্তির আওতা আনার জন্য আমরা শুধুমাত্র তার রায়টা কার্যকর পেয়েছি। এছাড়া হাসিনাকে এখনো পর্যন্ত বাইরে থেকে এনে সেই রায়টা এখনো কার্যকর করতে পারিনি। জাস্ট তার রায়টা শুধু রায় দেওয়া হয়েছে। এখন আমি বলতে চাই যে হাসিনাকে বাইরের দেশ থেকে এনে, ইন্ডিয়া থেকে এনে যেমনটা দাবি করছে বিশেষ করে খুলনার জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা বলছেন যে আসলে যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, স্বপ্ন কিন্তু প্রত্যাশিত এখনো অতটা বাস্তবায়ন হয়নি। তারা চায় যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 15 আগস্ট পর্যন্ত জেলা বিজিবি মোতায়েন থাকবে বলে জানান জেলা প্রশাসক। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চরমোহন নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগে 7 গ্রামের হাজারো মানুষ। একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। অভিযোগ, বছরের পর বছর এই দুর্ভোগ চললেও মেলেনি কোনো সমাধান। তবে দ্রুত সেখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। নদীর ওপর দাঁড়িয়ে জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো, এটি এখন হাজারো মানুষের পারাপারের একমাত্র ভরসা। জীবন বাজি রেখে প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের পদ্মার শাখা চরমোহন নদীর উপর নির্মিত সাঁকোটি ঘিরে চলে 7টি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। কিন্তু তাদের দুর্ভোগ লাঘবে আজও নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু কিংবা কালভার্ট। স্কুলে যাওয়ার সময় আমরা দেখা যাচ্ছে যে সাঁকো থেকে পড়ে যাই, আবারও স্কুলে যেতে ক্লাসে লেট হয়ে যায়। এখানে কোনো স্কুল কলেজ না থাকাতে এই পারের ছেলেমেয়েরা ওই পার পড়াশোনা করার জন্য স্কুল কলেজে যায়। তাদের প্রতিনিয়ত এখানে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এইখান দিয়ে বাচ্চা নিয়ে যা আসা বা বয়স্ক যারা মুরব্বী আছে, অসুস্থ মানুষও যা আসা খুব কষ্ট হয়ে যায়। আমাদের এই নদীর উপরে একটি স্থায়ীভাবে একটি ব্রিজ করে দেওয়া হোক। এলাকাটি বিএনপি অধ্যুষিত হওয়ায় এতদিন সেতু নির্মাণ করা হয়নি, রয়েছে এমন অভিযোগও। বিগত সরকারের আমলে এই নদীতে বিভিন্ন পয়েন্টে 4টি ব্রিজ হলেও এইখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই এলাকাটি বিএনপি অধ্যুষিত হওয়ার কারণে এখানে একটি বাঁশের সাঁকো সরকারিভাবে নির্মিত হয় না। এই যে সাঁকোটি দেখেন, এগুলা এই এলাকার মেহনতি মানুষের কষ্টে টাকা দিয়ে সাঁকোটি করতে হয়। তবে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, ভোগান্তির অবসান ঘটাতে কাজ শুরু করেছেন তারা। ওই পারের 4 থেকে 5টি গ্রামের লোকজন এই আমাদের ঘড়িসারে আসে, বাংলা বাজার এখানে আসেন। এই কথা চিন্তা করে আমি আলোচনা করেছিলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। আমরা প্রস্তাব দিয়েছি ব্রিজটি যদি সেখানে আরসিসি ব্রিজ করতেও না পারি, আমরা অন্তত আয়নের বেইলি ব্রিজ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। একটি স্থায়ী সেতু বদলে দিতে পারে এই অঞ্চলের যাতায়াতের চিত্র, অবসান ঘটাবে হাজারো মানুষের দুর্ভোগ, গতি আসবে কৃষি বাণিজ্য সহ স্থানীয় অর্থনীতিতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে খোলা আকাশের নিচে পাঠদানের চিত্র ডিবিসি নিউজের সম্প্রসারণের পর
জেলা প্রশাসনের উদ্যোগে সেই বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী শ্রেণীকক্ষ। নতুন শ্রেণীকক্ষ পেয়ে স্বস্তি ফিরেছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল ব্যাগ ও টিফিন বক্সও। কয়েকদিন আগেও এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হতো আকাশের নিচে। বৃষ্টি নামলেই বন্ধ হয়ে যেত পাঠদান। তীব্র রোদে চরম ভোগান্তিতে পড়তে হতো শিক্ষক শিক্ষার্থীদের। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ ছিল পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শ্রেণীকক্ষে ক্লাস করানো সম্ভব হচ্ছিল না। শিক্ষার্থীদের এই দুর্ভোগ নিয়ে সংবাদ সম্প্রচার করে ডিবিসি নিউজ। অল্প সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় প্রশাসন। বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় একটি অস্থায়ী শ্রেণীকক্ষ। এদিকে নতুন শ্রেণীকক্ষে বসে পাঠদান শুরু করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ডিসি স্যার আসছিল, আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, ঘর হয়েছে, এখন আমরা ক্লাস করতে পারবো, এখন আমরা অনেক খুশি। দীর্ঘদিন পর স্বাভাবিক পরিবেশে ক্লাস করাতে পেরে খুশি শিক্ষকরাও। বসার মতো জায়গা পাইছি, কারণ আমরা গত 3 মাস থেকে শুধু মাঠে বসে ক্লাস করেছি। মিডিয়ায় প্রচারিত হওয়ার পরে অস্থায়ীভাবে শ্রেণীকক্ষ 4টা শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া হয়। আমরা এখানে এখন নিয়মিত সুন্দরভাবে আমাদের পাঠদান করার চেষ্টা করব। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন জেলা প্রশাসক। তিনি জানান, নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হবে। ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং ব্যবহার অনুপযোগী। এখানে পরিদর্শন করার পরে আমরা উদ্যোগ নিয়েছি টিন দিয়ে, এবং আমরা পরবর্তীতে এই বিদ্যালয় ভবন নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব প্রেরণ করব। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত একটি নতুন স্থায়ী ভবন নির্মাণের দাবি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ছিল লাল চালের ভাত খাওয়া, কিন্তু বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে নিজেই শুরু করেন ঢেকিতে চাল ভাঙার কাজ। সেই উদ্যোগই বদলে দিয়েছে মানিকগঞ্জের উদ্যোক্তা আক্তার হোসেনের জীবন। পরিবারের চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন জেলাসহ বিদেশেও পাঠাচ্ছেন ঢেকি ছাটা লাল চাল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন 5 বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শ ছিল নিয়মিত লাল চালের ভাত খাওয়ার। বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে যশোর থেকে 2টি মোটর চালিত ঢেকি এনে নিজের ঘরেই শুরু করেন লাল চাল তৈরির কাজ। প্রথমে পরিবারের জন্য হলেও ধীরে ধীরে প্রতিবেশীরাও নিতে শুরু করেন চাল। চাহিদা বাড়ায় আরো 2টি ঢেকি কিনে বাণিজ্যিকভাবে চাল উৎপাদন শুরু করেন তিনি। খরচ বাদ দিয়ে মাসে প্রায় 30,000 টাকা লাভ থাকে তার। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমি ওই জেলায় চাল পাঠাই নাই। আমি প্রায় সব জেলায় পাঠাইছি, এবং বাংলাদেশের বাইরে থেকে ফোনের মাধ্যমে অর্ডার আসে, আমি তাদের ওই জেলা অনুযায়ী ওই ডিস্ট্রিক্টে পাঠাই দেই। কুরিয়ার সার্ভিসে এসে তারা রিসিভ করে নিয়ে যায়। প্রতিদিন প্রায় 250 কেজি করে ঢেকিতে ছাটা আমন ও আউশের লাল চাল বিক্রি করছেন তিনি। প্রতি কেজি চালের দাম 100 টাকা। এখানকার চাল সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় ও দেশের বাইরে। এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অনেকের। স্বাস্থ্যকর লাল চাল পেয়ে খুশি স্থানীয়রা। আমরা খাইয়া খুব মজা পাইতেছি, এবং খুব পুষ্টি, সবজি টবজিও কোনো রকম হলে খাওয়া চলে। আপনার বাজারে সেরা সবজি লাগে না। এগুলো খেলে অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, এগুলো থেকে মুক্ত পাওয়া যায়। স্বাস্থ্য আর পুষ্টির কথা ভেবে অনেকেই বেছে নিচ্ছেন লাল চাল। মানসম্মত এই চাল সহজলভ্য হওয়ায় সন্তুষ্ট স্থানীয়রা। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের 455 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে অধিকাংশ সবজি ক্ষেত। বিশেষ করে সবজির চারা উৎপাদনে অন্যতম বড় হাট যশোর সদরের আব্দুলপুরে বীজতলায় ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। তারা বলছেন, সবজির বীজতলা ও ক্ষেত নষ্ট হয় এবছর আগাম শীতকালীন সবজি উৎপাদন পিছিয়ে পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার সবজির চারা যোগান দেন যশোরের আব্দুলপুরের চাষিরা। মাস শেষে যার বেচাকেনা ছাড়াই 2 থেকে 3 কোটি টাকা। কিন্তু সম্প্রতি টানা মুষলধারে বৃষ্টিতে পাল্টে গেছে এই আব্দুলপুরের চারার হাট। বীজতলার বেড থেকে পানি নামলেও রোদের উত্তাপে পচে ঢলে পড়েছে সারিবদ্ধ চারা। কীটনাশক বা পচনরোধক ছিটিয়েও মিলছে না সুফল। পানি ওঠার কারণে সব পচে যাচ্ছে,
নষ্ট হয়ে যাচ্ছে, একটা চারাও পরে আর উঠেনি। এই সময় আমাদের বেচা কেনার মূল টাইম ছিল, সেই টাইমেই বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের ঘটে গেছে। চাষিরা জানান এখানে 70 থেকে 75 জন মূল কৃষকের চারা উৎপাদনের সাথে 100 থেকে 200 শ্রমজীবী পরিবার জড়িত। প্রতি বছরই বৃষ্টির কারণে বীজতলা ডুবে যায়। এবারও পানিতে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। বৃষ্টি হলে প্রথমে চারাগুলো ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ধীরে ধীরে বেরোয়। আমাদের প্রায় 40 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এনজিও কিংবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে চারা উৎপাদন করেছিলেন চাষিরা। এখন ফলন নষ্ট হওয়ায় ঋণের কিস্তি শোধ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক কৃষক দামি জাতের বীজ রোপণ করলেও জলাবদ্ধতায় গজায়নি একটি চারাও, জানান তারা। 2 দিন আগে বীজ ফেলেছি, 2 দিন পরে বুড়িয়ে গেলে ওই বীজটা বেরোয়নি। আর আমি 2 লক্ষ টাকা এনজিও থেকে লোন তুলে 100 বেডে চারা দিই, কিন্তু এখন হলো হাফ চারা আমার নষ্ট হয়ে গেছে। এখন এই এনজিও থেকে যে লোন তুলে নিয়ে আইছি, এই এনজিও ওয়ালারা তো শুনবে না। ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করে নিজস্ব অর্থায়নে সাময়িক পানি অপসারণের ব্যবস্থা করেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশ্বাস দেন দ্রুতই স্থায়ী সমাধানের। আমি প্রশাসনকে ফোন দিয়ে জানাই এবং তাৎক্ষণিকভাবে শ্রমিক নিয়ে সেখান থেকে পানি বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করি। প্রশাসন আমাকে বলেছেন যে অতি দ্রুত এটা করে দিবেন। তো আশা করছি এটা সম্পন্ন হলে আর এই বীজতলা এবং বীজতলার চাষিদের আর কোনো প্রবলেম হবে না। শিগগিরই কালভার্ট ও ড্রেন নির্মাণ না করা হলে আব্দুলপুরের এই ঐতিহ্যবাহী চারা শিল্প ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।